আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পরিচর্যার অভাবে শিলচর কালাইন সড়কের হারাং নদী সেতু পরিত্যক্ত অবস্থায়। ভোটের হিসেব নিকেশে ব্যস্ত নেতা মন্ত্রীরা, নিরাশার চাপা ক্ষোভ জনতার। ধলাইয়ে একাধিক নির্বাচনী জনসভায় সরকারের উন্নয়ন তুলে ধরে জনসমর্থন চাইলেন বিজেপি প্রার্থী পরিমল। বিজেপির অরুণোদয় পাইয়ে দেওয়ার নাম করে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সার্ভের বিরুদ্ধে গর্জে উঠলেন সাংসদ সুস্মিতা দেব। নির্বাচন আদর্শ আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে রিটার্নিং অফিসারকে লিখিত অভিযোগ সুস্মিতার। শিক্ষাগত যোগ্যতা নিয়ে সোনাইয়ের বিধায়ক সাজুকে ফের বিঁধলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক। শেষ বেলায় চৈত্র সেলের জমজমাট বেচাকেনা। শহরের দোকানে দোকানে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। চলছে দেদার কেনাকাটা। আসছি বিস্তারিত খবরে। পরিচর্যার অভাবে শিলচর কালাইন সড়কের হারাং নদী সেতু পরিত্যক্ত অবস্থায়। ভোটের হিসেব নিকেশে ব্যস্ত নেতা মন্ত্রীরা, নিরাশার চাপা ক্ষোভ জনতার। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল নানা রকমের ভুয়ো প্রতিশ্রুতির মাধ্যমে ভোট আদায় করার চেষ্টা করলেও সুদীর্ঘ 1 বছর যাবৎ অকেজো অবস্থায় পড়ে থাকা ভাঙারপাড় থানা সংলগ্ন হারাং নদীর পুলের ওপর দৃষ্টি পড়ছে না কারণ। এতে চাপা ক্ষোভ বিরাজ করছে সমগ্র এলাকার জনমনে। কারণ কয়েক লক্ষ মানুষের জেলা সদর শিলচরের সাথে যোগাযোগের জন্য এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম। পূর্ত বিভাগের তরফ থেকে এই পুলের দুই পার্শ্বে রোড ক্লোজড বলে লিখে রাখলেও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই যাত্রীবাহী ও পণ্যবাহী ভারী যান চলাচল করছে এই পুলের ওপর দিয়ে। জানা গেছে বর্ষার শুরুতে এই পুলের ঠিক পাশ দিয়ে অপরিকল্পিতভাবে লাল মাটি ফেলে একটি রাস্তা নির্মাণ করার প্রচেষ্টা চালানো হলেও দুপশলা বৃষ্টিতেই মাটিগুলো হারাং নদীর স্রোতে ভেসে গিয়েছে। তাই এলাকার ভুক্তভোগী জনগণ এই রাস্তা দিয়ে পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ করা সহ অতি সত্বর এই পুলটি মেরামত করে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। মানে আমাদের শিলচর কালাইনের মাঝে একমাত্র রাষ্ট্রীয় রাজপথ। আচ্ছা, এই রাস্তা দিয়ে কি বড় গাড়ি যাতায়াত করে? হ্যাঁ 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 এই যে দেখুন কত বড় বড় ট্রাক ডাম্পার চলাচল করে এই রাস্তা দিয়ে চলাচল করে না। যদি মানে আপনাদের যে বাস দিয়ে যেগুলো চলাচল করে এগুলো কি আপনাদের কোনো প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়। এই অটো গাড়ি, ইলেকট্রিক অটো গাড়ি, এই যেমন বাস গাড়ি কত বুঝাই করে লড়ে নিয়ে যাচ্ছে এবং প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। যে কোনো সময় পুলটা ভাঙতে পারে এবং মানুষ মারা যেতে পারে। তাই আমি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গুরিয়ার কাছে আমার বক্তব্যটা তুলে ধরলাম। মেরামতের কাজ পুলটা ঠিক হতেই হবে, কারণ না ঠিক হলে তো আমরা এই এরিয়ার মানুষের দুর্ভোগের সীমা থাকবে না, মানুষও মারা যেতে পারে। ধলাইয়ে একাধিক নির্বাচনী জনসভায় উন্নয়ন তুলে ধরে জনসমর্থন চাইলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে জনগণের সমর্থন চাইলেন শিলচর লোকসভার বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার ধলাইয়ে 6টি নির্বাচনী জনসভা করেন পরিমল শুক্লবৈদ্য।
ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি বিধানচন্দ্র পালের পৌরোহিত্যে সভাগুলোতে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বলেন, দীর্ঘ প্রায় 40 বছর রাজনৈতিক জীবনে ধলাইবাসীর আশীর্বাদে আমি 5 বার বিধায়ক নির্বাচিত হয়েছে, 2 বার ক্যাবিনেট মন্ত্রী দায়িত্ব পালন করেছে। এবার দল লোকসভা নির্বাচনে প্রার্থিত্ব প্রদান করেছে। তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণে সকলের আশীর্বাদ কামনা করেন তিনি। এদিন ধলাই বিধানসভা কেন্দ্রের চান্নিঘাট গাঁও পঞ্চায়েত এলাকার ফ্রেঞ্চনগর দুর্গাবাড়ি প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। পরে শেওড়াথল, বিদ্যারতনপুর, জীবনগ্রাম, পানিভরা ও পুটিখালে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সভাগুলোতে বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে বক্তব্য রাখেন কাছাড় জেলা বিজেপির কার্যকরী সদস্য ভূষণ পাল, সাধারণ সম্পাদক শশাঙ্ক পাল, ধলাই বিধানসভা কেন্দ্রের ইনচার্জ গোলাপ রায়, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ প্রমুখ। হিন্দু মুসলমানকে খণ্ডিত করেছে। ভারতবর্ষের ইতিহাসে হিন্দু মুসলমানের কোন এরকম প্রভেদ ছিল না। ইংরেজের আমলে, মুঘলের আমলে, সব খুন পাঠানোর আমলে হয়তো হয়েছে, তারা আমাদের দেশকে আগ্রাসন করেছিল। কিন্তু আমরা স্বপ্ন দেখেছিলাম দেশ স্বাধীন হবে, আর স্বাধীন হওয়ার পরে আমরা আমাদের ভারত মাকে মনের মতো সাজাবো। আমরা না পারলাম আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ করতে, কারণ বিজেপি আসেনি। আমরা না পারলাম অর্থনৈতিক ব্যবস্থায় ভারতবর্ষকে স্বাভিমানী করতে, এক সমৃদ্ধ ভারতবর্ষ তৈরি করতে, কারণ বিজেপি ছিল না। তার আগে আমরা দেখেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী চন্দ্রশেখরজি সোনা বন্ধক দিয়ে দেশ পরিচালনা করেছেন। আর দেশ পরিচালনা করেছেন কোন দেশটা? ভাঙা রাস্তা, ভেঞ্চার স্কুল, আর দুর্ভাগ্যে পীড়িত মানুষগুলোর জন্য এই দেশ ঋণ নিতে হয়েছে সোনা বন্ধক দিয়ে। এই দেশের স্বাভিমান ছিল বিদেশের কাছে। বলতো তারা কোন জায়গায় স্বাভিমান ছিল, মনে করে দেখুন যে আমরা ভিখারির দেশ। লিখে রাখতো ইন্ডিয়া ইজ এ বেগার্স কান্ট্রি। কেউ বাকি থাকবে না, সবাই বেনিফিট পাবে। আমরা সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করব যে দীর্ঘদিন যাতে নরেন্দ্র মোদী সরকার আমাদের দেশে থাকতে পারে, সেটার জন্য সবাইকে বলবো যাতে সবাই মিলে আশীর্বাদ করেন। আমাদের মন্ত্রী মহোদয় কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। সবার মান যারা আছেন সবাইকে বলবো আপনারা সবাই উলুধ্বনি দিয়ে ওনাকে স্বাগতম জানাবেন, যাতে উনি আপনারা এই আশীর্বাদ পেয়ে যাতে আগামী দিনে দিল্লিতে গিয়ে আমাদের সুখে দুঃখের সাথী, সুখে দুঃখের কথা বলতে পারে। ভগবানের কাছে সেটা আপনারা প্রার্থনা করবেন যাতে ওনার শরীর ভালো থাকে। বিজেপি অরুণোদয় পাইয়ে দেওয়ার নাম করে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সার্ভে বিরুদ্ধে গর্জে উঠলেন সাংসদ সুস্মিতা দেব। নির্বাচন আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে রিটার্নিং অফিসারকে লিখিত অভিযোগ সুস্মিতার। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সার্ভের নাম করে বিজেপি কাছাড় জেলায় নির্বাচন আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছে এবং বিজেপির কর্মকর্তারা সাধারণ গরিব মানুষকে বোকা বানিয়ে অরুণোদয়ের নাম করে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সার্ভের ফর্ম পূরণ করাচ্ছে। বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় বলে জানান রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, বিজেপি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভোট প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে তিনি শিলচরের রিটার্নিং অফিসার তথা জেলা কমিশনার রোহন কুমার ঝাকে তৃণমূল দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান। সুস্মিতা দেবের নেতৃত্বে আজ শুক্রবার সন্ধে 7:30 নাগাদ তৃণমূলের একটি দল জেলা রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ তার হাতে তুলে দেন বলে জানান। তিনি বলেন, রিটার্নিং অফিসার বিষয়টি খতিয়ে দেখবেন বলে তাকে আশ্বস্ত করেছেন। তিনি আরও বলেন, বিজেপির কর্মকর্তাদের দ্বারা মানুষের ঘরে ঘরে গিয়ে যে ফর্মটি পূরণ করানো হচ্ছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ছবি রয়েছে, যদিও ফর্মটিতে উল্লেখ রয়েছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সার্ভের কথা।
কিন্তু তারা মানুষকে ভুল বোঝাচ্ছে যে এই ফর্মটি পূরণ করে জমা দিলে তারা অরুণোদয় ও প্রধানমন্ত্রীর বীমা যোজনা পাবেন। তিনি বলেন, বিজেপির এই ধরনের প্রচার আরও একটি নির্বাচনের জুমলায় পরিণত হবে। এছাড়াও তিনি নির্বাচন আদর্শ আচরণবিধি লঙ্ঘন করার জন্য বিজেপি দলের উপর নির্বাচন কমিশনকে শীঘ্রই কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আমরা রিটার্নিং অফিসারকে লিখিতভাবে একটা কমপ্লেন দিয়েছি, কারণ এই ধরনের একটা ফর্ম যেখানে প্রাইম মিনিস্টার মোদি আর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার ছবি দিয়ে একটা সার্ভে করা হচ্ছে, এটা লেখা আছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সার্ভে, কিন্তু বিজেপির ওয়ার্কাররা গরিব মানুষদের দিয়ে এই ফর্মটা ভরিয়ে বলছে এই ফর্মটা ভরলে আপনারা অরুণোদয় পাবেন, আর এই ফর্মটা ভরলে আপনারা প্রধানমন্ত্রী বীমা যোজনা পাবেন। এটা পুরোপুরি মডেল কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে। আর আমি কাছাড়ের জনতাকে, ভোটারদের বলতে চাই, এটা বিজেপির ভাউতা। এই ফর্ম ভরার পরে আপনারা কিচ্ছু পাবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো যে এই ফর্ম ভরে আপনারা বিজেপিকে ভোট দেবেন না, বিজেপি আপনাদের বোকা বানাচ্ছে। আর ডিসি বলেছেন যে উনি এটা দেখবেন। আপনারা কমপ্লেন করছেন নাকি? হ্যাঁ। কার উপরে করছেন কমপ্লেন? কার উপরে না, এই ফর্ম বিজেপি দলের উপরে। ভারতীয় জনতা পার্টি একটা ফর্ম গরিব মানুষদের মধ্যে বাঁটছে আর বলছে এটা ফর্মটা ভরলে অরুণোদয় পাবে। এটা পুরোপুরি মিথ্যা কথা। গরিব মানুষ বুঝতে পারছে না। ওরা বলছে চলো হেমন্ত বিশ্ব শর্মার মিটিংয়ে, চলো অমিত শাহর মিটিংয়ে আমরা এটা পাবো। এইভাবে বিজেপি ভিড় আনছে মিটিংয়ে, এইভাবে বিজেপি মানুষকে মিথ্যা কথা বলে ভোট নিচ্ছে। ভোটারদেরকে প্রলোভিত করছে এবং ভোটারদেরকে এই প্রলোভিত করে নিজেদের দিকে টানার চেষ্টা করছে। এটা টোটালি এগেনস্ট ইলেকশন কোড অফ কন্ডাক্ট। এই ব্যাপারে আমরা কমপ্লেন করেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে রিটার্নিং অফিসার যিনি ডেপুটি কমিশনার এটা নিয়ে উনি দেখবেন। শিক্ষাগত যোগ্যতা নিয়ে সোনাইর বিধায়ক সাজুকে ফের বিঁধলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক। সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূয়া ওরফে সাজু জেলে যাবেন বলে মন্তব্য করলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে আমিনুল বলেন, শিক্ষাগত যোগ্যতা নিয়ে করা মামলার রায় আসার আগেই বিধায়ক সাজু ফেসবুকে পোস্ট করেছিলেন। এ নিয়ে তিনি পুনরায় এক আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী সাজু জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। দেখে নেওয়া যাক পুরো বিষয় নিয়ে আমিনুল হকের বক্তব্য। বড়বইয়া এই যে কোর্টের যে নির্দেশ, এই নির্দেশ মতো আমার মনে হয় করিমউদ্দিন বড়বইয়ার যারা আইনের বিশেষজ্ঞ এরা বলছে যে করিমউদ্দিন বড়বইয়ার এই যে কোর্ট অবমাননার কেসে হয়তো 6 মাস জেল হতে পারে। যেদিন উনি কোর্টে হাজির হবেন হয়তো ওইদিনও উনাকে কাস্টডি নিতে পারে কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে, ওই যে অভিযোগটা আমার সত্য না এই কথাটা একবারও বলেনি। ওই একমাত্র একটা কথা বলেছে যে আমিনুলে যেটা কেস করেছে, এই কেস করাতে আপনার কিভাবে করাপ্ট প্র্যাকটিস হয়েছে ওই কথাটা মানে উল্লেখ করতে পারেনি। আর যে নমিনেশন দেওয়ার সময়, যে নমিনেশনের সময় আমি আপনার লিখিতভাবে রিটার্নিং অফিসারকে আমি লিখিতভাবে জানাইনি। এটা একটা টেকনিক্যাল এররের জন্য, টেকনিক্যাল ফল্টের জন্য কেসটা এই জাজমেন্ট হয়েছে। কিন্তু এখানে জাজমেন্টে কোনো সময় উল্লেখ করা হয়নি যে করিমউদ্দিন বড়বইয়া সার্টিফিকেটটা ঠিক আছে, করিমউদ্দিন বড়বইয়া ডিগ্রি ফার্স্টটাও চৌধুরী চরণ সিং ঠিক আছে। আরো একটা কথা আমি আপনাদেরকে বলছি, সাংবাদিক ভাইদেরকে, যে করিমউদ্দিন বলেছেন যে উনি কেসে জিতেছেন আর উনি আমার বিরুদ্ধে মানহানি কেস করবেন, ডিফরমেশন কেস করবেন। আমি আগে বলেছিলাম যে করিমউদ্দিন সাহেব আপনি বলেছিলেন 10 কোটি টাকার মানহানি, আমি বলছি আপনি 10 কোটি নাই, আপনি 100 কোটি টাকার মানহানি করেন। আর আজকেও বলছি করিমউদ্দিন সাহেবকে, করিমউদ্দিন সাহেব আপনি যদি সত্যিকারের মানহানি কেস আমার উপরে করেন তা আমি ধরিয়ে নিব আপনার সার্টিফিকেট গুলা সব ঠিক আছে। আর আপনি যদি মানহানি কেস না করেন তো
তো সোনাইয়ের জনসাধারণ আস্থা আসামের জনসাধারণ দরিয়া নেবে যে আপনার মান বাঁচানোর জন্য আপনার কাছে কোনো মানে সার্টিফিকেট। শেষ বেলায় চৈত্র সেলের জমজমাট বেচাকেনা। শহরের দোকানে দোকানে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। চলছে দেদার কেনাকাটা। হাতে গোনা আর মাত্র একটা দিন, এরপরে বাঙালির পয়লা বৈশাখ। 1430 সাল বিদায় নিয়ে শুরু হবে 1431 সাল। এই দিন থেকেই বাঙালি নতুন বছরের পথ চলা শুরু হয়। পয়লা বৈশাখ সাধারণত 14 বা 15 এপ্রিল পালিত হয়। এবছর পয়লা বৈশাখ পড়েছে 14 এপ্রিল। মূলত এই দিন নতুন জামা কাপড় পরে বাঙালিরা একে অপরকে শুভেচ্ছা জানান। দোকানে দোকানে হালখাতা হয়। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। পয়লা বৈশাখের আগে চৈত্র মাস জুড়ে সমস্ত জায়গাতেই চলে চৈত্র সেল। ফলে এই সময় কম দামে ভালো জিনিস কেনার জন্য বিভিন্ন বাজার, শপিং মলগুলোতে উপচে পড়ে মানুষের ভিড়। এদিকে চৈত্র মাসটি শিবগৌরী সেজে বাড়িতে বাড়িতে নেচে গিয়ে বেড়াচ্ছে একাধিক দল। চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব চড়ক পুজো। চড়ক গাজন উৎসবের একটি প্রধান অঙ্গ। উপত্যকার বিভিন্ন এলাকায় চড়ক পুজোয় গ্রামাঞ্চলে এমনকি শহরাঞ্চলেও চড়ক গাজন দল শিবগৌরী সেজে বাড়িতে বাড়িতে নেচে গিয়ে বেড়ায়। একজন শিব ও একজন গৌরী সেজে নৃত্য করে এবং অন্য ভক্তরা নন্দী, ভৃঙ্গি, ভূতপ্রেত, দৈত্যদানব প্রভৃতি সেজে শিবগৌরীর সঙ্গে নেচে চলে। এই নাচকে চড়কের নাচ বা শিবগৌরীর নাচও বলা হয়। চৈত্র সংক্রান্তি রাতে শিবগৌরীর নাচ ও লোকাচার সহ পূজার্চনা করা হয়। শিলচরে বিভিন্ন এলাকায় কালী নাচ দেখা যায়। কালীর মুখোশ বা রং মেখে কালী সেজে দুহাতে দুটি তরবারি নিয়ে ঢাকের বাজনার তালে তালে বিচিত্র নাচ পরিবেশন করে। মতবিনিময় সভায় বিজেপি দলের কড়া সমালোচনা করলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বরভূঁইয়া। ঈদের সন্ধ্যায় সোনাইয়ের দক্ষিণ কৃষ্ণপুরে মতবিনিময় সভার আয়োজন করেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বরভূঁইয়া। সভায় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক বিজেপি ও কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় শক্তিকে এগিয়ে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন বিধায়ক। জনমত থাকলে তৃণমূলকে সমর্থন করার আহ্বান জানান। অন্যদিকে তার 3 বছরের কাজের খতিয়ান তুলে ধরেন। বিধায়ক হওয়ার পর থেকে সোনাইয়ে দুর্নীতি প্রশমিত হয়েছে। উন্নয়নের পাশাপাশি শান্তি ফিরেছে সোনাইয়ে। প্রাক্তন বিধায়ক আমিনুল হককে এক হাত নিয়ে বিধায়ক বলেন, আগামী দিনে তাকে জেলে যেতে হবে। বিশিষ্ট শিক্ষাবিদ আইনুল হক মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় এছাড়া শিক্ষাবিদ ফৈজুর রহমান মজুমদার, শফিক উদ্দিন আহমেদ সাম্প্রদায়িক বিজেপিকে আটকাতে তৃতীয় শক্তিকে জয়ী করার আহ্বান জানিয়েছেন। সভায় সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি জনুবাবু লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পলিটিক্স করলা মানুষ যারা সোনাই পঞ্চায়েতে বিজেপি গেলাই দিলা মানুষ আবার খালি রুজ একবার কইতরা সুস্মিতা দেবে কোনটা দেব না দেব হিগু এমপি জিতুক না জিতুক আমরা ভোটো দিলাই তৃণমূল সুস্মিতা দেব এমপি আছে বছর 40-50 লাখ দিলে তো আমরা এরিয়া ডেভেলপমেন্ট হইব। বললে আমি করতে এমন বাদ মাত নাইলে কিগু আর খারা আর কিগু জিতে সেটি আর কিগু জিতিব কিগু আর আমি কোয়া লাগবো যে এটা আন্দাজে বুঝবাবা যান না। আমরা ভোটো কইন আপনারা ঠিক করিয়া দিলাই যেন দিলে আমরা সমষ্টির ফায়দা হয়। যদি সুস্মিতা দেবে কোনটা দেয় এরিয়াত বছর 50 লাখ টাকা করে দেয় আমরা মাত্রটা মাতিয়া আপনারা মাতিয়া ভোটো কইন কিলা দিতা দিন আমরা কাছে কিগু জিতিত আর কিগু আর দিতে কোনটা আমি আন্দাজ চিন্তা করতাম পারি। ইন্ডিয়া গঠবন্ধন যদি এক হইতো তৃণমূল এক ভাই, সিপিএম এক ভাই, আম আদমি এক ভাই, জাম আদমি এক ভাই, ইলা না হইয়া সব যদি এক হইয়া খেলাইতা বইলা যেটা তাও করা হয়েছিল। আমরা তো কইলাম আমরা যদি আগে মাতি হিন্দু মুঠ হবাই জীবকে আমরা খালি বিরোধ করি আর লাস্টে গিয়ে আমরা একদম খেলাই বাকি সারা ছাড়ি দিব কইছিলাম তো আমি। আগামী যে 2-3 বছর রয়েছে শেষ 1 বছর জেলো রইবা আর যেদিন তোরে দি শুনি বসলা এর জন্য তো লাগছে ফান বিড়ি সিগারেট নিয়া দিবা জেলো খাইবার লাগি মামুরে মামু জেলো যাওয়া ফাইনাল এখন মাত ফাইনাল করিয়া জেলা সারা ফোর্ডিং ফাইনাল বাগপুরের ব্রিজ ফাইনাল চিলডুবির ব্রিজ ফাইনাল বিজি অফিস ফাইনাল ঢাকায় জেলো যাওয়া ফাইনাল। স্বাক্ষর জাল করে নিজের ভাইকে ছলনা করে হত্যার অভিযোগ উঠল করিমগঞ্জে।
স্বাক্ষর জাল করে নিজের ভাইকে ছলনা করে সঙ্গে নিয়ে মৃত পিতার নামের টাকা ব্যাংক থেকে উঠিয়ে টাকা আত্মসাৎ করার জন্য ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। গুরুতরভাবে এই অভিযোগ তুললেন বাগের সঙ্গম ঘোগরাকোনার মৃত ইজ্জত আলীর কন্যা রেহানা বেগম ও ইজ্জত আলীর ভাই আব্দুল মুনিম। এ নিয়ে শুক্রবার করিমগঞ্জ আদালতে দায়েরকৃত মামলার কপি তুলে ধরে এক সাংবাদিক সম্মেলন করে সমগ্র ঘটনার বিবরণ তুলে ধরলেন রেহানা বেগম ও আব্দুল মুনিম। CR 377/24 মামলায় বিবাদী তালিকায় রয়েছেন জ্যোৎস্না বেগম, বাগের সঙ্গম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার জাকির হোসেন, সাইদুল আলম ও ফখরুল আলম। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন তারা। বাইর বউ, বাইর হালা, জাকির, এরা সবর উপরে আমার একটা সন্দেহ যে এই পয়সাটার বিনিময় হয়তো আমার বাইটা মার্ডার লগে রুহুল আলম। ব্যাংক ম্যানেজার কইছে আপনার স্বাক্ষর রয়েছে এটার টাকা উইথড্র করতে গিয়ে, এটা আপনার স্বাক্ষর আসলো না? জি না, আমার কোনো সিগনেচার আমি দিছি না। আমার জালিয়াতি সিগনেচার দিয়া আমার বাই যে পয়সাটা উঠিছেন জাকিরের সহযোগিতা। আবার আমার বাইর অ্যাকাউন্ট থাকি জাকিরের অ্যাকাউন্টও চেকের মাধ্যমে পয়সাটা ট্রান্সফার। ইয়া একজন বাতিজা আমার বাক্ষর যে এক গেছে কি তার টিকিট হয়ে গেছে, আর বাকি দুইজন রুহুল আলম আর এসার তারা রইছেন, তারা 12 দিন যাইতা। এর বাদে 24 তারিখ আমি জোহরের নামাজের সময় আমি খবর পাইলাম যে আমার একজনে কইছে যে আমার বাতিজাটা হসপিটাল মরা, মাটি সাটি দিছি। আর গত 29 তারিখ আমরা খবর পাইছি রুহুল আলমর মাধ্যমে যে ব্যাংক কয়েকটা টাকা আমার বড় ভাইরা আছিল অগুন আমার বাতি যায় উঠাইছে, আর জাকিরও টাইনো কয়েকটা পয়সা লেনদেনটা মাত শুনছি। এর মামলা করছি কৌটো মামলা করছি। আমার বাবার কয়টা পয়সা আসলো অ্যাকাউন্টও, আমার বাবা মারা গেছেন, আমরা ভাই বোন 2 জনের হক। আমারে না জানাইয়া আমার আধার কার্ডের জেরেক্স খান্তাকি আনিয়া 29 তারিখ খবর পাইছো? 29 তারিখ আমি খবর পাইছি যে আমার ভাই অ্যাকাউন্ট এই পয়সাটা উঠাই লিছে। আমি অ্যাকাউন্ট খবর লইয়া যাওয়ার পরে খবর লইয়া গেছি যে অ্যাকাউন্টের পয়সাটা কিতে হইল। ওর পরে খবর পাইলাম যে পয়সাটা উঠি গেছে। আমি জিজ্ঞাইলাম খেয়ে পয়সাটা উঠে। বাংলাদেশে মহিষ পাচার আটকাতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন আলবার উদ্দিন ও মতিন উদ্দিন। জালালপুরের গুমরা মৌজায় বাংলাদেশে মহিষ পাচার কার্যে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের হাতে প্রাণঘাতী হামলার শিকার হলেন এলাকার আলবর উদ্দিন ও মতিন উদ্দিন নামের 2 ব্যক্তি। এই প্রাণঘাতী হামলায় গুরুতর আহত হয়েছেন তারা। ঘটনার পর দুজনকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। ঘটনার বিবরণ মতো জানা গেছে, 2 দিন আগে গভীর রাতে 7টি মহিষ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাচার করার ঘটনায় বাধা দিলে দুর্বৃত্তদের রোষের মুখে পড়তে হয় তাদের। 7টি মহিষ উদ্ধার করে বিএসএফকে সমঝে দেন তারা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলবর ও মতিন ছাড়াও আফিয়া বেগম, নাজিম উদ্দিন, সুলতানা বেগম সহ অন্যান্যরাও এদিন দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, বরাকের মহিষ বাংলাদেশে পাচার করছে একটি দুষ্ট চক্র, কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ। যখন তোমার আই গেছেন তখন তারাকে তোমার বেঠাইতে করো হামাইয়া আমরা এইটা এই করিয়া গ্লাস শোকেসর আসবাং গিয়া ওটা ফুটা যেটা আসলো কাপড় চোপড় ছিটাইয়া ফেলাইয়া পুরো আমি লড়াই করতে বাবা এই হাত তারা রাত থেকে সুরতাম বাড়িয়া না সাবাল দরতাম না ভিডিও তো দাদা খুব জহন তো এটা বুঝে ভাই দেখো কি যাও বেটাইতে এটা টাকা গ্রামের মিলিয়া দাও। আচ্ছা, ধরার বাদে বইটা দেখা গেছে আনোয়ারের হুয়া মিনাজ আর রিয়াজ আর মনির গুয়া এবু সারিম ও 3জন বইটা আনা থাকে। আমরা দেখে কিছু গ্রামবাসী আমরা দিছি আর দেখলো তার নাম অনেক। আর বিডিপি পার্টির তো আসলো, ও বিডিপি পার্টি আমরা মহল্লায় ধরছি। আচ্ছা, কথা লইয়া এখন বাড়ির কিছু মাত কথা হয়েছে, লাস্টে রাস্তা লইয়া ইস্যু হইয়া মাছটা বাড়িয়ে দিলাম। এর আগে গা গতি গিয়ে হিন্দু মানুষ মাতিছিল মোবাইলে দেখা গেছে বাংলাদেশে দিয়া তারে উঠে নিতে মোবাইল। এটা তো কয়দিন আগে মাইফাড়া তো বাংলাদেশের জালিয়া কাটিয়েছ। ও ব্যাপার মোটামুটি তারা 7-10-12 আছেন আমরা এই বাড়ির, তারা বাংলাদেশের লোকে কারবার করতে ডেইলি 20টা-10টা বস ডেইলি যায়। কিন্তু নাম জানেন সবার নাম কোসেন জি। 1 নম্বরে মিনাজউদ্দিন, রিয়াজউদ্দিন, শাহাবুদ্দিন, আব্দুল করিম, এর বাদে সিরাজউদ্দিন, সারিম উদ্দিন আর হাসিব
ইতার বাড়ি জলালপুর কোন জায়গা? সব গুমলা গ্রাম, ওই এক গাঁও, গুমলা গ্রাম। এক বাড়ি, আমার বাড়ির মানুষ। কিন্তু আমি দেখি চাইয়া জান বাঁচাইতে এখন মাথা লাগে না। তারা তো কয়েকদিন আগে তারা একটা রেকর্ডিং বাড়াইছিল না মানুষকে হত্যা করিয়া মেঘালয়ত নিয়ে ও তারা মিনাজুদ্দিনে অদিনপুর বইটা তো ধরা খাইছে, তারে বিএসএফের নাম লেখেন, এটা কোনো অ্যাকশন নেই। দক্ষিণ কৃষ্ণপুরে নির্বাচনী সভায় কংগ্রেসকে এক হাত নিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব। জালালপুরের গুমরা মৌজায় বাংলাদেশে মহিষ পাচার কার্যে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের হাতে প্রাণঘাতী হামলার শিকার হলেন এলাকার আলবর উদ্দিন ও মতিন উদ্দিন নামের দুই ব্যক্তি। এই প্রাণঘাতী হামলায় গুরুতর আহত হয়েছেন তারা। ঘটনার পর দুজনকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। ঘটনার বিবরণ মতো জানা গেছে, দুদিন আগে গভীর রাতে 7টি মহিষ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাচার করার ঘটনায় বাধা দিলে দুর্বৃত্তদের রোষের মুখে পড়তে হয় তাদের। 7টি মহিষ উদ্ধার করে বিএসএফকে সমঝে দেন তারা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলবর ও মতিন ছাড়াও আফিয়া বেগম, নাজিম উদ্দিন, সুলতানা বেগম সহ অন্যান্যরাও এদিন দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, বরাকের মহিষ বাংলাদেশে পাচার করছে একটি দুষ্ট চক্র, কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ। যখন তোমার আই গেছেন তখন তারাকে তোমার বেটাইতে তারার বেটাইতে করো হামাই আমরা এইটা এই করিয়া গ্লাস শোকেসর আসবাং গিয়া ওটা ফুটা যেটা আসলো কাপড় চোপড় ছিটাইয়া ফেলাইয়া পুরো আমি লড়াই করতে বাবাই হাত তারা রাত থেকে সুরতাম বানিয়া না সাবাল দরতাম না বডির তো দাদা খুব জখম তো এটা বডির বুঝে ভাই দেখো কি যাও বেটাইতে এটা টাকা টাকা বাজার গ্রামের মিলিয়া দাও। আচ্ছা, ধরার বাদে বইটা দেখা গেছে আনোয়ারের ফুয়া মিনাজ আর রিয়াজ আর মনির গুয়া এবু সারিম ও 3জন বইটা আনা থাকে। আমরা দেখে কিছু গ্রামবাসী আমরা কিছু দিছি আর দেশেও তারা নামও নেই। আর বিডিপি পার্টির তো আসলো, ও বিডিপি পার্টি আমরা মহল্লায় ধরছি। আচ্ছা, কথা লইয়া এখন বাড়ির কিছু মাত কথা হয়েছে, লাস্টে রাস্তা লইয়া ইস্যু হইয়া মাছটা বাড়িয়ে দিলাম। এর আগে গা গতিকে হিন্দু মানুষ মাতিছিল, মোবাইলে দেখা গেছে বাংলাদেশে দিয়া তারে উঠে নিতে হবে মোবাইল। এটা তো কয়দিন আগে মাইফাড়া তো বাংলাদেশের জালিয়া কাটিয়েছ। ও ব্যাপার মোটামুটি তারা 7-10-12 কো আছেন আমরা এই বাড়ির, তারা বাংলাদেশের লোকে কারবার করতে ডেইলি 20টা 10টা বস ডেইলি যায়। এখন তো নাম জানেন সবর নাম জানেন। এক নম্বরে মিনাজউদ্দিন, রিয়াজউদ্দিন, শাহাবুদ্দিন, আব্দুল করিম, এর বাদে সিরাজউদ্দিন, সারিমউদ্দিন আর হাসিব। ইতার বাড়ি জলালপুর কোন জায়গা? সব গুমলা গ্রাম, ওই এক গাঁও, গুমলা গ্রাম। এক বাড়ি, আমার বাড়ির মানুষ। কিন্তু আমি দেখি চাইয়া জান বাঁচাইতে এখন মাথা লাগে না। তারা তো কয়েকদিন আগে তারা একটা রেকর্ডিং বাড়াইছিল না মানুষকে হত্যা করিয়া মেঘালয়ত নিয়ে ও তারা মিনাজুদ্দিনে অদিনপুর বইটা তো ধরা খাইছে, তারে বিএসএফের নাম লেখেন, এটা কোনো অ্যাকশন নেই। শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অবসরপ্রাপ্ত ও বিদ্যমান কর্মীদের মধ্যে 44,51,700 টাকার চেক বিতরণ। অবসরপ্রাপ্ত কর্মীদের বহুদিনের বকেয়া অর্থের দাবি পূরণ। শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অবসরপ্রাপ্ত 31 জন ও বিদ্যমান 7 জন কর্মীদের মধ্যে 44,51,700 টাকার চেক বিতরণ করা হয়েছে। এ নিয়ে আজ এক ব্রিফিংয়ে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুল দেব জানান, অবসরপ্রাপ্ত কর্মীদের বহুদিনের বকেয়া অর্থের দাবি পূরণ হয়েছে। তিনি বলেন, তার দায়িত্বভার গ্রহণের সময় কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত কর্মীরা তাকে স্মারকপত্র দিয়েছিলেন তাদের বহুদিনের বকেয়া অর্থ মিটিয়ে দিতে। কারণ বহুদিনের বকেয়া আটকে থাকার জন্য তাদের চরম আর্থিক দুরবস্থার সম্মুখীন হতে হচ্ছে, এমনটাই তারা ওই সময় তাকে জানিয়েছিলেন বলে জানান মঞ্জুল। সেই অনুযায়ী গত ভোট মিটিংয়ে এক প্রস্তাবের মধ্য দিয়ে কর্তৃপক্ষের বিদ্যমান ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের পাওনা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তিনি বলেন, এখন শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে, কারণ আমরা এখন মানুষের সহযোগিতা পাচ্ছি। পূর্বে রাজস্ব আদায় কম ছিল, তাই কর্মচারীদের বকেয়া প্রাপ্তিতে সমস্যায় পড়তে হতো বলে মঞ্জুল জানান। তারা ডিউ আসিল পয়সা 2007-8 ইংরাজি, 2009-10 ইংরাজি আর 2016-17 ইংরাজির আরোপির পয়সা তারা ডিউ আসলো আমার রিটায়ার্ড স্টাফরা। সেই সময় আর্থিক সংকটের জন্য অথরিটি তারা পেমেন্ট করতে পারে নাই।
সেই পয়সাটা এরিয়ার হিসাবে রয়ে গেছে গিয়ে। আমি আজকে স্টাফ লাইবিলিটিস এক্সিস্টিং প্রেজেন্ট এবং রিটায়ার্ড স্টাফ লাইবিলিটিস যেটা অথরিটির উপরে আসছিল সেটার থেকে আজকে অথরিটি সম্পূর্ণ ফ্রি। আমার স্টাফরার আর কোনো অথরিটির কাছে কোনো লাইবিলিটিস নাই। যাই হোক, আগামী দিনে আমার আরও পরিকল্পনা আছে। আমরা বিল্ডিং প্রজেক্টের কাজও খুব দ্রুত চলে, হাউজিং প্রজেক্টের কাজ আরও আমরা যাতে নতুন হাউজিং প্রজেক্ট আর যাতে অফিসের মধ্যে স্বচ্ছতা আনতে পারি আরও চেষ্টা আমি করলাম। প্রতিনিয়ত আমি চেষ্টার কোনো ত্রুটি রাখি না। হ্যাঁ, এটা আমরা প্রেজেন্ট চেয়ারম্যানকে আমরা তরফ থেকে থ্যাংক ইউ দিই। আমরা যখন ছাড়িয়ে যাই 50টা আমরা গাছ লাগাইয়া গেছিলাম, স্টার্ট করে গেছিলাম এবং তখন অনেক ডিউ আছে। চেয়ারম্যান এগুলো ফুলফিল করছেন করিয়া, এই গাছগুলো বড় করছেন করিয়া, সেই টাকাগুলো আমাদের রিফান্ড করছেন। এলাকে আমরা চিরকৃতজ্ঞ। আমি 30 সেপ্টেম্বর 2013 11 বছর। বৃদ্ধাশ্রমে বসবাসকারী মানুষদের পাশে দাঁড়িয়ে ঈদ উদযাপন রামনগরের সমাজসেবী যুবকদের। বৃদ্ধাশ্রমে বসবাসকারী মানুষদের পাশে দাঁড়িয়ে ঈদ উৎসব উদযাপন করলেন শিলচর রামনগর এলাকার সমাজসেবী যুবক নূর ইসলাম বরভূঁইয়া। শুক্রবার সোনাইয়ের উত্তর বারিকনগরের উদীচী সংস্থা পরিচালিত জীবনদীপ প্রদীপ নাগরিক আবাসে বসবাসকারী মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করেন নূর ইসলাম। এদিন নিজের বন্ধু বান্ধবদের নিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে বসবাসকারী মানুষদের দুপুরের আহারের ব্যবস্থা করে দেন তিনি। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন রামনগর এলাকার আরেক সমাজসেবী যুবক আতাউর রহমান লস্কর। নূর ইসলামের ভূয়সী প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উন্নতি কামনা করেন তিনি। এদিকে এই সেবামূলক কাজের জন্য নূর ইসলামের ভূয়সী প্রশংসা করেন জীবনদীপ প্রদীপ নাগরিক আবাসের ইনচার্জ সুরভিতা দত্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীবনদীপ প্রদীপ নাগরিক আবাসের সুপারিনটেন্ডেন্ট নিবেদিতা বর্মন, রামনগর এলাকার উদ্যমী যুবক জাকির আহমেদ তাপাদার, পাপ্পু লস্কর, সাজু বরভূঁইয়া প্রমুখ। উদ্যমী ব্যবসায়ী তথা একজন বিশিষ্ট সমাজসেবী আমার ছোট ভাই নূর ইসলাম ওরফে পটল ভাই, ওনার আজকে তৎপরতায় এই আমরা জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসে আমরা খাদ্য সামগ্রী বন্টন করতে যাচ্ছি এবং ওনাদেরকে আমরা খাওয়া দাওয়ার ওনার নেতৃত্বে ব্যবস্থা করা হয়েছে। আমরা ঈদ উল ফিতর উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি। সবাই আমাদের মায়েরা এবং বাবারা ওনাদের সাথে দেখা করতে, ওনাদের আশীর্বাদ নিতে আমরা এখানে আজকে এসেছি। এই যে আজকে যে মহৎ যে সহযোগিতা করেছেন আমার নূর ইসলাম ভাই, আমি ওনাকে সত্যি ধন্যবাদ জানাই। ওনার যেভাবে কর্মজীবন যাচ্ছে, ওনার আয় উন্নতি আমরা কামনা করি। আমি আজকে খুব খুশি যে আমার দাদারা এত সুন্দর টাইম বাইর করিয়া তারার লোকে একটু আইসন সময় কাটানোর জন্য। আর ধন্যবাদ জানাই নূর ইসলাম দাদারে, উনি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছেন আজকে, তারারে এত সুন্দর লাঞ্চ প্রোভাইড করা তাই না আজকে সবরে। আর তারা আছে খুব আনন্দিত, তার সাথে অত সময় ধরে তার সাথে গল্প করতে আসলা, টাইম স্পেন্ড করতে আসলা এখন। আর শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। পরিচর্যার অভাবে শিলচর কালান সড়কের হারাং নদী সেতু পরিত্যক্ত অবস্থায়। ভোটের হিসেব নিকেশে ব্যস্ত নেতা মন্ত্রীরা, নিরাশার চাপা ক্ষোভ জনতার। ধলাইয়ে একাধিক নির্বাচনী জনসভায় সরকারের উন্নয়ন তুলে ধরে জনসমর্থন চাইলেন বিজেপি প্রার্থী পরিমল। বিজেপির অরুণোদয় পাইয়ে দেওয়ার নাম করে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সার্ভের বিরুদ্ধে গর্জে উঠলেন সাংসদ সুস্মিতা দেব। নির্বাচন আদর্শ আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে রিটার্নিং অফিসারকে লিখিত অভিযোগ সুস্মিতার। শিক্ষাগত যোগ্যতা নিয়ে সোনাইয়ের বিধায়ক সাজুকে ফের বিঁধলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক। শেষ বেলায় চৈত্র সেলের জমজমাট বেচাকেনা।
শহরের দোকানে দোকানে ভিড় জমাচ্ছেন বহু মানুষ, চলছে দেদার কেনাকাটা। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।